জটিলতার সম্ভাবনা নেই, তবে বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে ফ্লাইটের শিডিউলের সমন্বয়হীনতার শঙ্কা তার। শুরুর দিকে ফ্লাইটের সমস্যা হবে না, যেহেতু বাড়ি ভাড়াটা আগে করা আছে, সেই ক্ষেত্রে বিশাল জটিলতার আমরা আশঙ্কা করছি না। তবে ফ্লাইট শিডিউলে কিছু জটিলতা হতে পারে, কারণ অন্যান্য বার আমরা টিকিট বরাদ্দ পেয়ে টিকিট অনুযায়ী আমরা বাড়ি ভাড়া করি। এবার কিন্তু সৌদি সরকারের চাপে বাড়ি ভাড়া আগে করতে হয়েছে, তখন কিন্তু আমরা টিকিটটা পাইনি। এখন আমাদের বাড়ি ভাড়ার শিডিউলের সাথে এয়ারলাইন্সগুলো মিলিয়ে টিকিট দিতে আমাদেরকে পারছে না। নিজেদের প্রথম হজ ব্যবস্থাপনাকে অন্যান্য বারের থেকে ব্যতিক্রম করতে চায় ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলছেন, হজযাত্রী পরিবহন করা 3 এয়ারলাইন্স ও 70 লিড এজেন্সির উপর কঠোর নজর রাখা হচ্ছে। আমরা এইবার হজটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় একটু ব্যতিক্রমধর্মী সুন্দর করে তোলার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছি। আমরা যে টিমগুলো নিয়ে যাচ্ছি, তদারকি টিম, ওনারা বেসরকারি সরকারিগুলো তো দেখবেনই, বেসরকারি এজেন্সিগুলোর সেবা কার্যক্রমও ওনারা মনিটর করবেন। প্রধান উপদেষ্টার পরামর্শে এরই মধ্যে হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপের কাজ শেষ করা হয়েছে। এই অ্যাপস যুক্ত হলে সেবার মানে আমূল পরিবর্তন আসবে প্রত্যাশা ধর্ম উপদেষ্টার। মক্কায় মদিনায় কী কাজ, তার ধর্মীয় রিচুয়ালসগুলো কী কী, আজকের কোন দোয়াটা তিনি পড়বেন, এগুলো মোবাইলের ভিতরে দিতে হবে। এবং ওই মোবাইলের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে ছেলেরা, মেয়েরা, বাবারা জানতে পারবেন ওনাদের লোক এখন কোথায় আছে। এই উদ্যোগটা ব্যতিক্রমধর্মী, এটা আগে ছিল না। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগ। সিন্ডিকেট করে হজের প্যাকেজের খরচ বাড়ানো, বিমানের টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা আর এজেন্সিগুলোর উদাসীনতায় গেল কয়েক বছর ধরে ক্রমাগতভাবে কমেছে হজের নিবন্ধন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এবছর ভেঙেছে হজের সিন্ডিকেট, কমেছে বিমানের টিকিটের মূল্য এবং একই সাথে গত বছরের তুলনায় বেড়েছে হজের নিবন্ধনের সংখ্যাও। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে মোবাইল অ্যাপস। হজের সাথে জড়িতরা বলছেন, এবছর হজ হবে গেল কয়েক বছরের তুলনায় ব্যতিক্রম। তবে কতখানি ব্যতিক্রম সেটি সময় বলে দেবে। আশকোনা হজ ক্যাম্প থেকে নাইম আবির, এখন, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন বিদ্যুৎ উপদেষ্টা, সরাসরি যুক্ত হব সেখানে। আচ্ছা, তাহলে রামপাল আর ইয়েটা কখন চালু হবে? না, আমি বলি, বরিশাল পাওয়ার রোডে ভোর রাতে হয়েছে 6:40 আর রামপাল চালু হলো এখন থেকে 15 মিনিট আছে। বাট আমরা গ্রিড পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে আমরা ডিমান্ড কিন্তু ফুলফিল করছি। ওটার কারণে এখন তো পরিস্থিতি সবগুলোই চলতেছে। রামপাল চালু হয়নি, না রামপাল চালু হয়েছে, রামপালও চালু। আচ্ছা হ্যাঁ, রামপালও চালু হয়ে গেছে এই মাত্র, মানে 15-20 মিনিট আগে, তাই তো? আচ্ছা, কিন্তু এটা তো ফুল লোডে আসবে না এখন আস্তে আস্তে। আচ্ছা, তো এখন ওখানে কি অবস্থা? এখন ওখানে লোডের সিস্টেম থেকে স্যার, যেটা এইচবিডিসি বন্ধ হয়েছিল এটাও কালকে রাত্রে চালু হয়েছে, রাত্রে 10টা-10:30 দিকে চালু হয়ে গেছে। প্লাস হচ্ছে আমরা এই দিক থেকেও পাওয়ার ফিট করতে পারি। তো ওখানে মানে বিদ্যুৎ সরবরাহের এখন আর কোনো ক্রাইসিস নাই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, আর এটা তো হচ্ছে একদম খুবই প্রাথমিক। তো এইটাকে আমরা বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে একটা কমিটি করেছি। সেখানে বুয়েটের আরেকজন অধ্যাপক আছেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ এহসান, উনি এটার সদস্য। তারপরে হচ্ছে যে ওখানে একটা ওই কি বলে যে কাস্টমারদের কি পরিস্থিতি হয়েছে এবং কে কীভাবে ইয়ে হয়েছে, সেই জন্য আমরা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্বকে নিয়েছি। তারপরে হচ্ছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকদের কি অবস্থা, তাদের কি, সেটার জন্য আমরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন সদস্যকে নিয়েছি। তারপর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, যারা ওখানে ওনাকে করছি। তারপরে হচ্ছে আমরা কি বলে যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজনকে নেওয়া হয়েছে এবং পিজিসিবির একজনকে এবং এই বিদ্যুৎ বিভাগের একজনকে 7 সদস্যের, তার মধ্যে 8 সদস্যের, তার মধ্যে একজন ওই যে আমাদের বিদ্যুৎ বিভাগের যে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, তিনি সদস্য। আচ্ছা,
এই কমিটির যে কার্যপরিধি হবে গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয়, গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণ, ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে প্রয়োগ করতে পারবে। সচিবালয়ে কথা বলছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ইউরোপে প্রথম কার্গো ফ্লাইট শুরু হচ্ছে আজ। প্রথম দিন 60 মেট্রিক টন পণ্য নিয়ে যাবে 100 টন ধারণ ক্ষমতার কার্গো উড়োজাহাজ। এর মধ্য দিয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কেটে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। মালবাহী বিমানটি সন্ধ্যা 7টায় স্পেনের উদ্দেশ্যে তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা দেওয়ার কথা রয়েছে। সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ওসমানী বিমানবন্দরের টার্মিনালের প্রাথমিক ধারণ ক্ষমতা 100 টন। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের কারণে যে অতিরিক্ত রপ্তানি খরচের আশঙ্কা দেখা দিয়েছিল তা অনেকটাই লাঘব হবে বলে আশা সংশ্লিষ্টদের। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, সিলেটে কার্গো বিমান চলাচল দেশের রপ্তানি সক্ষমতা কতটা বাড়াবে, সেই সঙ্গে জানাবেন এর জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কতটা প্রস্তুত আসলে? শবাব, আমরা এখানে আসবার পরে যতখানি দেখলাম যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যে কার্গো অপারেশন এটি শুরু হবে আজ থেকে, অর্থাৎ আজ বিকেল 5টায় যেটির উদ্বোধন হবে এবং সন্ধ্যা 7টার কিছু পরে আমরা যতটুকু জানতে পেরেছি 7টা সোয়া 7টার দিকে প্রথম যে কার্গো ফ্লাইট সেটি এখান থেকে চলে যাবে। প্রথমে একটু সক্ষমতার ব্যাপারটা নিয়ে আলোচনা করি। শবাব, নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একেবারে ডেডিকেটেড কার্গো যে বিমানবন্দর সেটি কিন্তু একটি মাত্রই এখনো পর্যন্ত, সেটি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেক্ষেত্রে বাংলাদেশের প্রথম ডেডিকেটেড কার্গো এয়ারপোর্ট বা বিমানবন্দর কিন্তু সেই হিসেবে যাত্রা শুরু হবে আজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সুতরাং একটি কার্গো টার্মিনাল বা কার্গো বিমানবন্দর ঘোষণা করা সেটি আসলে আন্তর্জাতিক সক্ষমতা বা আন্তর্জাতিকের যে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে সেগুলো পূরণ করবার পরেই কিন্তু মূলত বা সেই সার্টিফাই করা হয় বা সেই সনদটি দেওয়া হয়, সেটি আসলে উত্তীর্ণ হয়ে আজ সেই আনুষ্ঠানিক কার্গো বিমানবন্দরের ঘোষণা সেটি কিন্তু মধ্যেই কার্গো টার্মিনালটি আপনি দেখছেন, দর্শকদের জানাতে চাই আমরা যে কার্গো টার্মিনালটি আপনি দেখছেন দর্শকদের জানাতে চাই এই কার্গো টার্মিনালটির সক্ষমতা প্রায় 100 টন। সুতরাং বুঝতে পারছেন বেশ বড় সড়ো একটি টার্মিনাল এখানে রয়েছে এবং আজ প্রথম যে ফ্লাইটটি এখান থেকে ছেড়ে যাবে স্পেনের উদ্দেশ্যে, সেই ফ্লাইটে যে কার্গো গার্মেন্টস পণ্য মূলত এখানে বেশিরভাগ যাবে এবং সেই তার সক্ষমতা অর্থাৎ প্রথমবার যে লট সেটিতে প্রায় 60 টন কার্গো, অর্থাৎ বলি যে প্রায় সক্ষমতার অর্ধেকেরও বেশি অপারেশন এর মাধ্যমে কিন্তু এই কার্গো চলাচল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরে প্রথমবারের মতো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে। সব ভারতের যে বাতিল করে দেবার যে বিষয়টি, সেই বিষয়টির পর গত 8 তারিখে এই ঘটনাটি ঘটেছে এবং কোনো রকমের কোনো নির্দেশনা ছাড়াই বা নোটিশ দেওয়া ছাড়াই কিন্তু ভারত এটি বন্ধ করেছিল। এরপরে বাংলাদেশ সরকার যে সক্ষমতা রপ্তানি সক্ষমতা বাড়ানোর যে প্রচেষ্টা শুরু করেছে তারই ধারাবাহিকতায় কিন্তু শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং বর্তমান সময়ে এই আজকে ফ্লাইট চলাচল টার্মিনাল হিসেবে তাকে যে স্বীকৃতি দেয় এবং এখান থেকে ফ্লাইট অপারেশন শুরু করা, ফ্লাইট চলাচল শুরু করা, সেটি কিন্তু আরেকটি ধাপ অতিক্রম করবে এবং এর মাধ্যমে যদি গড়ে 100 টনের মতো কার্গো চলাচল শুরু হয় এখানে, তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখান থেকে একটা বড় রকমের সুযোগ তৈরি হবে রপ্তানির ক্ষেত্রে। এবং এরপরে জানিয়ে রাখি যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের আজ তো কার্গো অপারেশন বা কার্গো টার্মিনাল কার্গো বিমানবন্দর হিসাবে এখানে ফ্লাইট চলাচল করার পরে পরবর্তীতে আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল করবার জন্য খুবই জোরে সোরে কাজ কর্তৃপক্ষ এবং আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও কিন্তু এই সরাসরি কার্গো রপ্তানি শুরু হবে। সুতরাং বলাই যায় যে বাংলাদেশে যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেই 3টে আন্তর্জাতিক বিমানবন্দর যদি ডেডিকেটেড বিমানবন্দর হিসেবে কার্গো অপারেশন শুরু হয় তাহলে বাংলাদেশের রপ্তানি এবং আমদানি সহজ হবে, সেক্ষেত্রে খরচও কমে আসবে। আপাতত এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তীতে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এটি নিয়ে আরও বিস্তারিত আলাপ করবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। তো সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ।
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে ইতালির রোম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে আর্থানা সম্মেলনে যোগ দিতে গেলে 21 এপ্রিল কাতার যান অধ্যাপক ইউনুস। সম্মেলনে অংশগ্রহণ শেষে সেখান থেকে 25 এপ্রিল ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যান। শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। সাক্ষাতে উভয় নেতা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ করেন। এছাড়াও গতকাল অধ্যাপক ইউনুসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি ও কার্ডিনাল জ্যাকব। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারার 17,777 জনের টাকা ফেরত দেওয়া সহ দোষীদের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা 27 আগস্টের মধ্যে জানতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ঘটনায় 20,000 কোটি টাকা দুর্নীতির ঘটনার প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। এসব এজেন্সি কোনো ক্ষতিপূরণ দিয়েছে কিনা কিংবা দিলে কত শতাংশ সেসবের কোনো তথ্য প্রতিবেদনে না থাকায় আগামী 27 আগস্ট পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন বেঞ্চ। গত বছর মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির খবর সামনে আনে গণমাধ্যম। সেখানে বলা হয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় 30,000 শ্রমিকের জীবন নষ্ট করে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। যেই টাকাগুলো তারা অলরেডি নিয়েছে তাদের যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তাদেরকে ফেরত দিতে ওই এজেন্সিগুলো বাধ্য। সাথে সাথে ওই এজেন্সির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা জানার জন্য মহামান্য কোর্ট আগামী আগস্টের 27 তারিখে আবার ডেট রেখেছে। 2018 সালের কোটা আন্দোলনে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ট্রাইব্যুনাল 14 এর আদালত এই রায় দেয়। 2018 সালের কোটা আন্দোলনের সময় রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় বিশেষ ক্ষমতা আইনে। মামলায় অভিযোগ ছিল আন্দোলনকারীদের উস্কে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করেছিলেন তিনি। শুনানি শেষে বিএনপির এই শীর্ষ নেতাকে খালাস দিয়েছেন আদালত। এ সময় আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার কোনো শেষ নেই। কবে নাগাদ এসব মামলা থেকে মুক্তি মিলবে তাও অনিশ্চিত। বাদী বলেছে এই মামলার এজাহারে সে মূলত স্বাক্ষর করেছে উপরের ভয়ে নির্দেশে, সেই মামলা সম্পর্কে কিছুই জানে না। আমার বিরুদ্ধে মোট কত 42টা মামলা, 42টা মামলা। তো এই যে বিগত বর্ষগুলোতে কোর্টে তো প্রায় আমাদের মধ্যে সপ্তাহের অধিক সময় কোর্টেই কেটেছে বছরগুলোতে। এখনো এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে আমি জানি। আজকে একটা হয়েছে, আরও অনেক মামলা আছে। সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের আপিল শুনানি শেষে রায় ঘোষণার তারিখ রাখা হয়েছে মামলার পরবর্তী ধার্য দিনে। সকালে বিচারক শেখ তারিক এজাজের আদালত এই শুনানি করে। এ সময় আসামি পক্ষের আইনজীবী বলেন, বিগত সরকারের সময় প্রভাব খাটিয়ে এই মামলার আসামিদের দোষী সাব্যস্ত করা হয়। প্রথমে হত্যা ও অপহরণ চেষ্টা, পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় সাংবাদিক শফিক রেহমান সহ অন্যান্যদের বিরুদ্ধে। 2023 সালের 17 আগস্ট ঢাকার একটি আদালত সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন। এর আগে জুলাই আগস্টের পট পরিবর্তনের পর একই মামলায় প্রথমে আত্মসমর্পণ এবং পরে খালাস পান মাহমুদুর রহমান। সাংবাদিক শফিক রেহমানের মামলার রায় ঘোষণা করা হতে পারে মামলার পরবর্তী তারিখে। আওয়ামী যেই ষড়যন্ত্রকারীরা যেভাবে মানুষকে মিথ্যা ও হয়রানি মামলা দিয়ে ভুগিয়েছেন, তার একটি মামলা হচ্ছেন এই মামলাটি জনাব শফিক রেহমান এবং জনাব মাহমুদুর রহমান সহ এই সিনিয়র সিটিজেনেরা এই মামলায় আসামি হয়ে দীর্ঘদিন রিমান্ড এবং কারাভোগ করেছেন। এই সমস্ত ষড়যন্ত্রকারীরা ওনাকে এই ষড়যন্ত্রের শিকার করেছে, হয়রানি করেছে, তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সঠিক এবং
ন্যায় বিচার করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে ভ্যাঙ্কুভারে স্ট্রিট ফেস্টিভ্যালে পথচারীদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। নির্বাচনের মাত্র একদিন আগে এই ধরনের ঘটনাকে ভয়াবহ ধ্বংসাত্মক উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এই ঘটনা এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তৌহিদুর রহমান জানাবেন বিস্তারিত। গাড়ি থামিয়ে পুলিশি তৎপরতার এই দৃশ্য কানাডার ভ্যাঙ্কুভারের। রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও। শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে নগরীর ৪১ নম্বর স্ট্রিটে ফিলিপিনো সংস্কৃতির লাপুলাপু উৎসব চলার সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি প্রচণ্ড ভিড়ের মধ্যে পথচারীদের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। কানাডার ফেডারেল নির্বাচনের মাত্র একদিন আগে প্রচারণার শেষ দিনে এমন ঘটনায় হতবাক কানাডাবাসী। এটি উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ভয়াবহ ওই দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই ঘটনায় এরই মধ্যে ৩০ বছর বয়সী সন্দেহভাজন এক গাড়ি চালককে আটক করার কথা নিশ্চিত করেছে ভ্যাঙ্কুভার পুলিশ। এমনকি তদন্তের স্বার্থে কারো কাছে কোনো তথ্য থাকলে জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়। What has occurred and what I can share with you at this point, and to be fair to the investigation, is that at approximately 8:14 p.m. a lone suspect, subject male with one vehicle, drove through a crowded community event. লাপুলাপু উৎসবে ঘটে যাওয়া এই ঘটনাকে ভয়াবহ ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছেন কানাডার লিবারেল পার্টির নেতা ও প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক বিবৃতিতে হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। এমনকি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্তের আশ্বাসও দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এই ঘটনায় শোক জানিয়েছেন বিরোধী দল কনজারভেটিভ দলের নেতা পিয়েরে পলিয়েভ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। লাপুলাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভ্যাল। ২০২৩ সাল থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে প্রতি বছর ২৭ এপ্রিল দিনটি লাপুলাপু ডে হিসেবে উদযাপিত হয়ে আসছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ইরানের বন্দর আব্বাসে কন্টেইনার লিকেজের ফলে রাসায়নিক বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। আহত বা দগ্ধ হয়েছেন প্রায় ১,০০০ মানুষ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানায়, রাজধানী তেহরান থেকে ১,০০০ কিলোমিটার দক্ষিণের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের সূত্রপাত। কন্টেইনারে থাকা তরল রাসায়নিকের জন্য ওই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা। কিন্তু কন্টেইনারে লিকেজের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারছে না তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দর আব্বাস শহরে পাঠিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বলছে, শনিবারের ওই বিস্ফোরণের প্রভাব পড়েছে আশপাশের অন্তত ৫০ কিলোমিটার এলাকা জুড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর এবং দোকানপাট। এবার খেলার খবর। ঘরোয়া থেকে আন্তর্জাতিক টালমাটাল পরিস্থিতি পার করছে বাংলাদেশের ক্রিকেট। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে হোয়াইট ওয়াশের লজ্জার দ্বার প্রান্তে টাইগাররা। এই যখন অবস্থা, সাগরিকায় দ্বিতীয় টেস্টের আগে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কোচ ফিল সিমন্স। ওয়াসিল হক পান্থ জানাবেন বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার লড়াই টাইগারদের জন্য। নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের জয় ছাড়া অন্য কোনো পথ নেই। ক্রিকেট পাগল জাতি হওয়ায় ভালো করলেও যেমন প্রশংসার জোয়ারে ভাসান সমর্থকরা, ঠিক বিপরীত রূপ দেখাতেও সময় নেন না। বর্তমান পরিস্থিতিতে সমালোচনাটাই বেশি সহ্য করতে হচ্ছে ক্রিকেটারদের। তবে এমন পরিস্থিতিতে সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। I ask for patience, particularly from the Bangladesh people, because I know the passion for the game here, and I know the passion for wanting Bangladesh to do better. So the patience is requested because we're trying to make sure we put the right things in place to get us playing better. প্রথম ম্যাচের পর স্কোয়াডে দুজন যুক্ত হয়েছেন। মূলত সাদা বলে পারফর্ম করা খেলোয়াড়রা পেয়েছেন সুযোগ। বাংলাদেশের বাস্তবতায় অসহায় শোনালো কোচকে। It's not an ideal way, but the way how the competitions are set up here in Bangladesh, your 4-day competition plays later down in the year. So
this is time for DPL, so we had no choice in that. And we know that the opening partnership has been giving us some problems for a while. খেলার বাইরের বিতর্কও অবশ্য থেমে নেই দেশে। ডিপিএলে তাওহিদ হৃদয়ের শাস্তি প্রসঙ্গে দফায় দফায় হয়েছে আলোচনা, বিতর্ক, সমালোচনা, আরও নানা কিছু। যদিও এসব থেকে বেশ দূরে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশ দল। কোচ সিমন্সও জোর দিলেন এসব চিন্তা থেকে দূরে থাকার ব্যাপারে। We're going into a test match, and when we sit down this evening to have our final meeting before tomorrow, that's one of the things we've got to make sure we get them to understand. This is about the next 5 days and about Bangladesh cricket in the next 5 days. Not 28 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মর্তিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ওয়াসিল হক পান্থ, এখন। শেষ করব এখন দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই শহীদ কন্যা লামিয়ার মরদেহ পটুয়াখালীর পথে, আটক দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ, মাগুরার আসিয়া ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ। প্রধান উপদেষ্টা নির্বাচনী সময়সীমায় পূর্ণ সমর্থনের কথা ইইউকে জানালো জামায়াত। ঐকমত্য কমিশন ও গণসংহতি আন্দোলনের বৈঠক। সিলেট থেকে কার্গো বিমানে ইউরোপ যাচ্ছে 60 টন তৈরি পোশাক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব কেটে যাওয়ার আশা। মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট, কঠোর নজরদারিতে এয়ারলাইন্স এজেন্সি, সেবার মান বাড়াতে যুক্ত হচ্ছে মোবাইল অ্যাপ। এবং নির্বাচনী প্রচারণার শেষ দিনে কানাডায় উৎসবে গাড়ি হামলা, বেশ কজন নিহত, ঘটনাকে ধ্বংসাত্মক বললেন প্রধানমন্ত্রী। শেষ করছি এখন দুপুর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।